আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কথা বলবো কুয়েত থেকে 130 জন বাংলাদেশিকে কেন বাংলাদেশে ফেরত পাঠানো হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাদের দোষ কী ছিল, কী জন্য তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো, তারা কি আসলে অপরাধী ছিল কিনা, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশ অ্যাম্বাসেডর সৈয়দ তারিক রহমান উনি কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন, বলেছেন যে বাংলাদেশি যে শ্রমিকদেরকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে তারা কুয়েতের একটি ক্লিনিং কোম্পানি, যেটা ক্যাপটেক কোম্পানি নামে পরিচিত, সেটা 2024 সালেও একবার তারা বেতন ভাতা দেওয়া থেকে বিরত ছিল। তখন বাংলাদেশি শ্রমিকরা কুয়েত এম্বাসিতে আবেদন করে এবং জানায় যে সেই কোম্পানিটি তাদের বেতন ভাতা ঠিকমতো দিচ্ছে না। তো বাংলাদেশ অ্যাম্বাসি থেকে তাদেরকে সহযোগিতা করা হয় এবং তাদেরকে ডাকা হয়, সেই কোম্পানিকে ডাকা হয়। ডাকার পরে সেই কোম্পানি সেই সমস্যাটা যে ছিল সমস্যাটার সমাধান করা হয়েছিল। এরপর ভালোই চলতেছিল, তারা আসলে নিয়োজিত ছিল সরকারের বিভিন্ন প্রজেক্টে, গাছ কাটার যে ক্লিনিং কাজগুলো রয়েছে সেই কাজে। তো গত এই বছরের মার্চ, এপ্রিল, মে, জুন, গত 4 মাস যাবত পুনরায় সেই কোম্পানিটি তাদের বেতন দেওয়া বন্ধ করে দেয়। তো বন্ধ করার পর আমাদের যে প্রবাসী বাইরা রয়েছে, গত মাসের জুলাইয়ের 21 তারিখ থেকে তারা ডিউটি অফ করে কাজে যাওয়া বন্ধ করে দেয় তাদের বেতনের দাবিতে। কিন্তু কোম্পানিটি বেতন দেওয়া থেকে বিরত থাকে এবং আমাদের যে প্রবাসী বাইরা রয়েছে সেই বাইরা তারা নিকটস্থ যে থানা ফান্টাস থানাতে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পরে তারা জানায় যে তারা গত 4 মাস যাবৎ বেতন পাচ্ছে না এবং থানা থেকে সেই কোম্পানির সাথে যোগাযোগ করা হয়। যোগাযোগ করা হলে তারা একটা অফার দেয় যে তারা 1 মাসের বেতন এখন দিতে পারবে এবং বাকি টাকাগুলো 3 কিস্তিতে তারা আস্তে আস্তে পরিশোধ করবে। কিন্তু প্রবাসী ভাইয়েরা তারা সেই অফারটি মেনে নেয় না নিয়ে তারা পুরো 4 মাসের বেতন দাবি করে। যেহেতু পুরো 4 মাসের বেতন দাবি করে, তো কোম্পানি অপারগতা প্রকাশ করে। কোম্পানি এক্সকিউজ দেখায় কোম্পানিটির শেয়ার ছিল 2 জনের, 2 বন্ধু মিলে কোম্পানিটি ওপেন করে। সো এক বন্ধু সেইখান থেকে টাকা মেরে চলে গেছে। সো এখন যে কোম্পানিটি চালাচ্ছে তার পক্ষে একা পুরো বেতনগুলো পরিশোধ করা সম্ভব না, তাকে আস্তে আস্তে সময় দিয়ে এই বেতনগুলো পরিশোধ করতে হবে। তো কুয়েতের নিয়ম হচ্ছে, আপনি যে দেশে থাকবেন সেই দেশের নিয়ম হচ্ছে, আপনি কুয়েতে যেটা বিশেষ করে আরবিক কান্ট্রিগুলোতে আপনি কিন্তু মিছিল, মিটিং, আন্দোলন, সমাবেশ, সমাবেশ এগুলো করতে পারবেন না। তো এখানে টোটাল হচ্ছে ইললিগ্যাল। তো ইললিগ্যাল একটা কাজ আপনি যখন করবেন না, আপনি তখন থানাতে যখন জানানোর পরে বলে যে ঠিক আছে, যারা আছেন তারা সবাই আসেন থানা। তো আসার পরে তখন থানা থেকে তাদেরকে ডিপোর্টেশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে 130 জন প্রবাসীকে বাংলাদেশে পাঠানো হয়। তো এটা শুধু যে কোম্পানির দোষ সেটাও আমরা বলবো না, এবং সেই সাথে আমাদের কিছু করণীয় আছে। যারা বাংলাদেশি শ্রমিক, যারা বাংলাদেশিরা বিদেশে যারা কাজ করে, তাদেরকে অবশ্যই উচিত সেই দেশের নিয়মকানুন মেনে তারপরে চলা। আপনি যদি নিয়মকানুন মেনে না চলেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে। এই হচ্ছে মেন কাহিনী। তো আপনি যেখানেই থাকেন সেইখানে নিয়মকানুন মেনে তারপরে আপনি সেই দেশের নিয়মকানুন শ্রদ্ধা রেখে তারপরে আপনাকে চলতে হবে। যেহেতু এই দেশে আপনি কোনো মিছিল মিটিংয়ের কোনো অনুমতি নেই, সেহেতু আপনাকে এটা করতে পারেন না। যাই হোক, আমরা আশা করি যে বাংলাদেশ এম্বাসি এই বিষয়ে খুব সুন্দর একটি পদক্ষেপ নেবেন, চেষ্টা করতেছেন এই সমস্যাটার সমাধান করার জন্য। কিন্তু যেই সব প্রবাসী অলরেডি এইখান থেকে ডিপোর্ট হয়ে গেছে, কুয়েত থেকে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের বিষয়ে আসলে কুয়েতের যে নিয়মকানুন যে তাদের ফেরত আসাটা খুবই কঠিন। তো আমরা চাই তাদের একটা ভালো ব্যবস্থা হোক এবং যারা রয়েছে এখানে সেই কোম্পানিতে হোক বা অন্যান্য যে ক্লিনিং কোম্পানিগুলো রয়েছে, যারা বেতন ভাতা দেওয়া থেকে বা প্রবাসীদের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো নষ্ট করার জন্য
যারা এখনও চেষ্টা করতেছেন, তো আপনারা শিক্ষা নেবেন, শিক্ষা নিয়ে চেষ্টা করবেন যে সবাই সবার সহযোগিতা করার জন্য, যেন কারোর রিজিকের সমস্যা না হয়। আপনি আপনার কোম্পানিতে আমরা যারা কাজ করি বা যে কোম্পানিতেই কাজ করি না কেন, আমাদের উচিত কুয়েতের নিয়মকানুন মেনে চলা এবং নিয়মকানুন মেনে সবাই সবার পাওনা বুঝে পাওয়া। তো আশা করি বাংলাদেশ এম্বাসি খুব সুন্দর একটা পদক্ষেপ নেবে এবং বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে তারা কাজ করে যাবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।